সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। শ্রীলঙ্কার বিপক্ষে 4 নম্বরে ব্যাট করতে প্রস্তুত ছিলেন না নাইম শেখ। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নেমেছিলেন মিডল অর্ডারে, এমনকি আরও এক ধাপ নিচে খেলানোর পরিকল্পনা ছিল তাকে। পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেলে ওপেনিং পজিশনে পছন্দ তার। ঘরে মাঠে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন নাইম শেখ। দল যখন ছুটি কাটাচ্ছে তখন মিরপুরের একাডেমি মাঠে নাইম শেখ ঘণ্টাখানেক নেটে ব্যাটিং করেছেন এই ওপেনার। কিন্তু পাকিস্তান সিরিজে কি ওপেনিংয়ে নামতে পারবেন তিনি, নাকি আবারও টিম ম্যানেজমেন্টের অদ্ভুত সিদ্ধান্তের শিকার হতে হবে? টু বি অনেস্ট, এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, ওপেনিং কিভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কিভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট, ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ক্যারিয়ারের প্রথমবার 4 নম্বর পজিশনে ব্যাট করতে হয়েছে নাইম শেখকে। মানিয়ে নিতে সময় লেগেছে, স্বীকার করেছেন টাইগার ব্যাটার। তবে জাকের আলীর ইনজুরি একাদশে সুযোগ করে দিয়েছিল নাইমকে। তা না হলে তাকে খেলানোর কোনো পরিকল্পনাই ছিল না টিম ম্যানেজমেন্টের। 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে দারুণ উজ্জীবিত পুরো দল। পাকিস্তান সিরিজে হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ। নিজেদের এগিয়ে রাখলেও উইনিং মোমেন্টাম ধরে রাখার উপর জোর দিলেন নাইম শেখ। যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে, তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। শনিবার ফ্লাড লাইটের আলোতে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারবে টিম বাংলাদেশ। আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার, এর জন্য আমি ট্রেনিং করতে আসছি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে টি-20 সিরিজ সামনে রেখে ঢাকায় প্রথম অনুশীলন করেছে পাকিস্তান দল। সন্ধ্যায় হোম অফ ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন আঘা সালমান মোহাম্মদ হারিস। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর ফিল্ডিং প্র্যাকটিস করেছে ম্যান ইন গ্রিন। মিরপুরের উইকেট পর্যবেক্ষণ করেছে ক্রিকেটাররা। ফ্লাড লাইটের আলোয় হয়েছে ব্যাটিং অনুশীলন। বোলারদের নিয়ে আলাদা সেশন করেছে স্টাফ। প্রথম দিনের অনুশীলনে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল সফরকারীদের। এবার জানাবো গ্লোবাল সুপার লিগের খবর। শিরোপা ধরে রাখার মিশনে কাল নামছে রংপুর রাইডার্স। ভোর 5টায় ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। হ্যাট্রিক জয়ে ফাইনাল নিশ্চিত করলেও রাইডার্সের দুটার নাম ব্যাটারদের ফর্ম। নিমরক্ষার শেষ ম্যাচে মাত্র 79 রানে গুটিয়ে যায় তাদের, যদিও বৃষ্টির বাধায় এড়িয়েছে হার। পুরো আসরেই তাদের ব্যাটারদের চেয়ে জয়ে ভূমিকা বেশি ছিল বোলারদের। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার খালেদ আহমেদ। পর্বে দু দলের প্রথম দেখায় 8 রানে হারিয়েছিল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। জানাবো ফুটবলের খবর। প্রতিপক্ষ পরিবর্তন নয়, 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষেই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রতিশ্রুতি বল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে খেলা চূড়ান্ত হয় বাংলাদেশের। এরপর ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে আসে নতুন প্রস্তাব। ফলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে বাফুফে আলোচনা করে ম্যাচ দুটি বাতিল করা যায় কিনা। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কাঠমান্ডু ম্যাচ খেলতে হবে জামাল মুরসালিনদের। সে সময় হামজা চৌধুরী ও সমিতের খেলার সম্ভাবনা কম। এশিয়ান কাপ বাছাই অক্টোবর ও নভেম্বরে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচ টিম বাংলাদেশ। জানাবো অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। কাল শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ। বসুন্ধরার অনুশীলন মাঠে সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। এর আগে একই ভেন্যুতে বিকাল 3টায় মুখোমুখি হবে ভুটান ও নেপালে। নিশ্চিত হতে পারে বাংলাদেশের শিরোপা। প্রথম ম্যাচে ভুটানের কাছে নেপাল হারলে আর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ট্রফি ধরে রাখবে আফ্রিকা খন্দকার দল। অন্যথায় শেষ ম্যাচ জিতে নিশ্চিত হবে ট্রফি। টানা 4 ম্যাচ জিতে দুরন্ত ফর্মে লাল সবুজের দল। প্রথম লেগে শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়েছিল স্বাগতিকরা। আসরে বিধ্বস্ত লঙ্কান ডিফেন্স 4 ম্যাচে কনসিড করেছে 28 গোল। প্রথম 4 ম্যাচে স্কোয়াডের 23 ফুটবলারের 22 জনকে পরখ করেছেন কোচ পিটার বাটলার। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। তো ইনশাল্লাহ ভালো জয় নিয়ে যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। ফুটসালের জন্য ইরানি কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। আর জাতীয় দল গড়ার জন্য রোববার শুরু হবে দুদিনের উন্মুক্ত খেলোয়াড় বাছাই। তবে
স্বীকৃত কোনো মাঠ না থাকায় ট্রায়ালের পরও হ্যান্ডবল স্টেডিয়ামে হতে পারে। এশিয়ান কাপ বাছাই ফুটসাল খেলবে বাংলাদেশ। ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণ ফুটসাল। বহির্বিশ্বে খেলাটির কদর বাড়ছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে খেলেছে শুধু নারী দল। তবে এবার এশিয়ান কাপ বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের। প্রথম অংশগ্রহণটা স্মরণীয় করে রাখার লক্ষ্যে 3 মাসের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন। ইরানের একজন কোচের সাথে প্রাথমিক আলোচনা একদম অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, তো আশা করি হয়তো ওইটাই হবে, এটা আমাদেরকে কনফার্ম করে দেয়। ফুটসাল দল গঠনে উন্মুক্ত বাছাই করবে বাফুফে। সুযোগ থাকবে প্রবাসীদেরও। 20 আর 21 জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে হবে বাছাই। আপাতত দেশি কোচরাই ফুটবলার খুঁজবেন। আমাদের দেশে একটা ফুটসাল টুর্নামেন্ট হয়, যা বিগত প্রায় 18-17 বছর থেকে হচ্ছে। ওইখানে শামীম ভাইও খেলছেন, আলফাজ ভাইও খেলছেন। ওনাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে পাকায় খেলার, ওই 5 a খেলাটা এখান থেকেই অ্যাকচুয়ালি ওনাদেরকে, প্লাস ওনারা নিজেরা ফুটবলটা বোঝেন, স্ট্যামিনা বোঝেন, একটা প্লেয়ারের টেকনিক্যাল এবিলিটি, এগুলি সবই ওনাদের আছে। ওনারা আমাদের লেজেন্ড। ট্রায়াল থেকে নেওয়া হবে 40 জন খেলোয়াড়। এরপর সংখ্যাটা কমে 24-এ নেমে আসবে। আর চূড়ান্ত স্কোয়াডে থাকবেন 14 জন। তবে ফুটসালের স্বীকৃত কোনো মাঠ না থাকায় অনুশীলন নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে ফেডারেশনকে। বাংলাদেশে এখন যা আছে সেই হিসাবে সত্যি কথা বলতে হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর ছাড়া কিছুই নেই। ইনডোরটা তো এখন অন্য কারণে ইউজ হচ্ছে, ব্যস্ত আছে, তো সেই জন্যই আসলে আমাদেরকে হ্যান্ডবলটাই বেছে নিতে, এরকমই হতে হবে, কারণ ওইটা তো গ্রাসে করে বা টার্ফে করে কোনো লাভ নেই। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশকে লড়তে হবে চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে। একই গ্রুপে আছে আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি ম্যারাথনের মতো, যতই সময় লাগুক এটা শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের প্রতীকী ম্যারাথন উদ্বোধনে তিনি কথা বলেন। এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। ম্যারাথনের শহীদ পরিবারের সদস্য ও আহত 7 শতাধিক রানার অংশ নেন। শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের। কত কষ্টই হোক, এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময়ই লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা লড়াই করেছেন, প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিল না এই লড়াই করার বা অস্ত্রের বিরুদ্ধে, লেথাল ওয়েপনের বিরুদ্ধে দাঁড়ানোর, কিন্তু তারা দেশপ্রেমের জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াইটা করে। আইপিএল এর কল্যাণে $1 বিলিয়ন আয়ের ল্যান্ডমার্কে ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতের সব রেকর্ড ভেঙে 2023-24 অর্থ বছরে বিসিসিআই এর আয় $113 কোটি, টাকার অঙ্কে, যা 13,000 কোটিরও বেশি, যার সিংহভাগই এসেছে আইপিএল থেকে। এর বাইরেও আইসিসির লভ্যাংশ, এফডিআর, বার্ষিক মুনাফা সত্ত্বেও আর স্পন্সর থেকে মোটা অঙ্ক আয় করেছে বিসিসিআই। ক্রিকেটকে বাণিজ্যে রূপ দেওয়ার কারিগর ভারত, বিশ্ববাজারেও তাই বাকি সবার চেয়ে এগিয়ে, যার প্রমাণ ভারতীয় ক্রিকেট বোর্ডের 2023-24 অর্থ বছরের আয়। সময়ের সাথে পাল্লা দিয়ে ফুলে ফেপে উঠেছে বিসিসিআই এর ব্যাংক অ্যাকাউন্ট, হারিয়ে গেছে $1 বিলিয়ন ল্যান্ডমার্ক। ভারতীয় অর্থনীতি বিষয়ক সংস্থা রেডিফিউশনের প্রতিবেদন অনুযায়ী গত অর্থ বছরে বিসিসিআই এর অ্যাকাউন্টে যোগ হয়েছে মোট 13,680 কোটি টাকা। মোট আয়ের 8,090 কোটি টাকাই এসেছে আইপিএল নামের আলাদিনের চেরাগ থেকে, যা কিনা বিসিসিআই এর মোট আয়ের প্রায় 59%। আইসিসি থেকেও মোট অঙ্কে লভ্যাংশ পায় ভারত। একই অর্থ বছরে সেখান থেকে আয় 1,463 কোটি টাকা, যা আইসিসির আয়ের 40% হলেও বিসিসিআই এর আয়ের মাত্র 10%। এছাড়াও সংস্থাটির স্থায়ী আমানতের সুদ থেকে 1400 কোটি, টিভি সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আসে 506 কোটি টাকা। মূলত 2007 সাল থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ঘিরে ভারতের ক্রিকেটের আয়ের এমন ঈর্ষণীয় অগ্রগতি। টুর্নামেন্টটির প্রচারস্বত্ব বিক্রি থেকে মোটা অঙ্কের আয় করে বিসিসিআই। 2023 থেকে 2027 সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারে মালিকানা পায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডিজনি স্টার ও ভায়াকম, 5 বছরের চুক্তিতে যাদের গুনতে হয়েছে প্রায় 75,000 কোটি টাকা, যা আগের মেয়াদের 5 বছরের তুলনায় 2.5 গুণ বেশি। টাকার খনি আইপিএল এর চাহিদা ধরে রাখতে তাই বেশ সিরিয়াস ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেজন্যই সাম্প্রতিক আলোচিত $1 বিলিয়ন সৌদি ক্রিকেট লিগ নিয়ে আপত্তি তুলেছে বিসিসিআই। রিফাত হোসেন, চ্যানেল 24। ইউরোপিয়ান দলবদলের খবর জানাবো। রিয়াল ছাড়ার গুঞ্জন বাড়ছে ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে। ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে নতুন আলোচনায় সৌদি লিগ। সত্যি হলে তার ট্রান্সফার ফি ছাড়িয়ে যাবে নেইমারকেও। তবে এসব সবকিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকার উপরে। এছাড়াও আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি সতীর্থ রদ্রিগো দি পল। ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে পিএসজির কাছে নাস্তানাবুদ হয়েছে রিয়াল মাদ্রিদ। 4-0 গোলের হার শুধু টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়নি, লজ্জায় ফেলেছে লস ব্লাঙ্কোদের। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে আশা ছিল দুর্দান্ত শুরুর, তবে এ যাত্রায় এখানেই থামতে হয়েছে। স্প্যানিশ হেভিওয়েটদের এমন সংকটাপূর্ণ সময়ে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি বাড়ানো নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সেলেসাও উইঙ্গারের বেতন বৃদ্ধির দাবিতে নতুন করে চাপে রিয়াল মাদ্রিদ, সঙ্গে চুক্তি নবায়নের সাথে মোটা অঙ্কের বোনাসের দাবি, যা ক্লাবের বর্তমান বেতন কাঠামোকেও ছাড়িয়ে যেতে পারে। যেই সুযোগ লুফে নিতে চায় সৌদি আরব। সেলেসাও তারকাকে সৌদি প্রো লিগে নিতে 350 মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি মধ্যপ্রাচ্যের দেশটি। যদি এমনটা হয় তাহলে ছাড়িয়ে যাবে রেকর্ড 222 মিলিয়ন ইউরোর নেইমারের ট্রান্সফার ফিকেও। আর 5 বছরে বেতন বাবদ পাবেন 1 বিলিয়ন ইউরো, সঙ্গে থাকছে বোনাস। তবে এসবই এখন গুঞ্জন। কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াসের নতুন চুক্তি নিয়ে সম্পর্কের টানাপড়নে যে কোনো কিছুই হতে পারে। গণমাধ্যমের দাবি, সেলেসাও তারকাকে বিক্রি করার কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। 25 বছর বয়সী তারকার সাথে লস ব্লাঙ্কোদের চুক্তি শেষ হবে 2027 সালে। সামিন ইয়াসার, চ্যানেল 24। যেন নামেই স্টেডিয়াম। নিয়মিত লিগ কিংবা টুর্নামেন্ট দূরে থাক, সামান্য সুযোগ সুবিধাটুকু নেই নওগাঁ স্টেডিয়ামে। আর্থিক অনটনে খেলাধুলা ছেড়ে তাই অনেককেই বেছে নিতে হচ্ছে ভিন্ন পেশা। অথচ একসময় এই জেলা থেকে উঠেছেন ফুটবলার এনামুল হক, সাকিব, আইরিনরা। নওগাঁর ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 13 বছর কেটে গেছে। ফুটবল লিগের আশা ছেড়ে দিয়েছেন অনেকেই। একটা প্রজন্ম তাদের স্বর্ণালী সময়কে বিদায় জানিয়েছে। ক্রিকেটের অপেক্ষাটা অপেক্ষাকৃত কম। 2017 সালে সবশেষ হয়েছিল জেলা লিগ। তাই এখন শূন্য নওগাঁ স্টেডিয়াম। নামেই অবশ্য স্টেডিয়াম, ভঙ্গুর চারপাশ। বিকাল হলে নিয়ম করে অনুশীলনে আসেন খুদে খেলোয়াড়রা, সঙ্গী নারীরাও। কিন্তু লক্ষ্যহীন তাদের এই যাত্রা। না আছে খেলার সুযোগ, না আছে জাতীয় পর্যায়ে যাওয়ার পথ জানা। হামজা চৌধুরী দেশের ফুটবলে সাড়া ফেললেও তার দোলা লাগেনি নওগাঁর ফুটবলে। গত 1 বছরে জেলা ক্রীড়াঙ্গনে ব্যস্ততা বলতে তারুণ্যের উৎসবের অধীনে অনূর্ধ্ব 17 ফুটবল, জেলা প্রশাসক গোল্ড কাপ ও ওয়ার্ল্ড কাপ। খেলোয়াড়দের অভিযোগের তালিকাটা দীর্ঘ। মাঠ নেই, খেলা নেই, কোচ আর সুযোগ সুবিধার অভাব। তার চেয়েও বড় বাধা খেলা থেকে আয়ের সুযোগ বন্ধ। মধ্যবিত্ত অনেকে পরিবারের হাল ধরতে গিয়ে মাঝপথেই ফুটবলটাকে ছেড়ে দিয়ে হয়তো বা পরিবারের হাল ধরে। প্রত্যেকটা জেলাতে একটা ভালো মানের একাডেমি দরকার। একাডেমি থেকে যেন আমার প্রত্যেক বছর 2টা 3টা 5টা প্লেয়ার যেন বের হয়। নওগাঁর ছেলে এনামুল হক জাতীয় দল মাতিয়েছেন। সাবজয়ী নারী দলের সদস্য আইরিন খাতুনও জেলার সন্তান। ফুটবলের এই দুরবস্থায় তাদের চেয়ে বিরক্ত আর কে? যদিও এনামুল হক নিজেই এখন জেলা ক্রীড়া সংস্থা। মেয়ে হয়ে কেন খেলতে দিতে যাচ্ছ? মেয়েদের ফুটবল খেলা মানায় না। ওরা পড়াশোনা করতেছে, বিয়ে দিয়ে দেওয়া হবে। এইগুলাই আসলে মূলত মেয়েদের প্রথমে বাধা হয়। ফুটবল ফেডারেশনে শয়ে কোচ আছে, প্রতি ইয়াতে এ লাইসেন্স, সি লাইসেন্স, বি লাইসেন্স, গ্রাড 2 লাইসেন্স করতেছে। লাভ যদি ওই কোচদের একটা চ্যালেঞ্জিং না আসে। আন্তর্জাতিক নয়, জাতীয় মানের একটা স্টেডিয়ামের দাবিটাও দীর্ঘদিনের নওগাঁবাসীর। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সাথে থাকার জন্য।